ওভাল টেস্টে ইন্ডিয়া উইন দ্য থ্রিলার, 6 রানের শ্বাসরুদ্ধকর জয়ে 2-2 সিরিজ ড্র ভারতের। ওভাল টেস্টে ভারতের জয়ের নায়ক মোহাম্মদ সিরাজ দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নিয়ে অবিশ্বাস্য জয় এনে দেন ভারতকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাংলা ভিশনের স্পোর্টস বুলেটিন স্পোর্টস টাইমে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুন আব্দুল্লাহ। শুনছিলাম শিরোনাম, এবার বিস্তারিত। ইন্ডিয়া উইন্স দ্য লাস্ট থ্রিলার, দ্য ওভাল টেস্টে অবিস্মরণীয় জয় পেয়েছে ভারত। 6 রানের শ্বাসরুদ্ধকর জয়, তাতে 2-1 পিছিয়ে থাকা সিরিজ 2-2 ড্র করে বীরের বেশেই দেশে ফিরবে ভারত। 5 টেস্টের এই সিরিজে কি ছিল না? টেস্ট ক্রিকেটের সকল রোমাঞ্চ নিয়েই ক্রিকেট প্রেমীরা উপভোগ করেছে অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজ। সেখানে ওভালে শেষ থ্রিলার জিতে দুর্দান্তভাবে সিরিজ শেষ করেছে শুভমান গিলের দল। টেস্ট ক্রিকেট যে কত উত্তেজনা ও উত্তাপ ছড়াতে পারে তার আবারও প্রমাণ হয়েছে দ্য ওভাল ক্রিকেট গ্রাউন্ডে। অ্যান্ডারসন টেন্ডুলকার সিরিজের শেষ টেস্টের শেষ দিন সকল রোমাঞ্চ নিয়ে উপস্থিত ওভালে। সেখানে অবিস্মরণীয় জয় ভারতের। 374 রানের টার্গেটে শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ছিল 35 রান, আর ভারতের লক্ষ্য ছিল 4 উইকেট। সেখানে বোলিংয়ে নেমেই তোপ দাগান ভারতের 2 পেসার মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধা কৃষ্ণা। তাতে 55 বলে 28 রান তুলতেই শেষ 4 উইকেট হারায় ইংল্যান্ড। ভারতের জন্য সৌভাগ্য বয়ে আনে নতুন বল, যা দিয়ে ইংল্যান্ডের ব্যাটিংয়ের লেজ উড়িয়ে দিয়েছেন সিরাজ ও কৃষ্ণা। সেখানে ওভালে শেষ থ্রিলার জিতে দুর্দান্তভাবে সিরিজ শেষ করেছে শুভমান গিলের দল। ইংল্যান্ডের অনভিজ্ঞ টেইল অ্যান্ডার ব্যাটাররা ভারতীয় বোলিংয়ের চাপ নিতেই পারেননি। গাস অ্যাটকিনসন 29 বল লড়াই করে 1 ছক্কায় 17 রান নিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছেন, কিন্তু অন্য প্রান্তে সাপোর্ট পাননি। শেষ দিনে ইংল্যান্ডের 4 উইকেটের মধ্যে সিরাজ একাই তুলে নেন 3 উইকেট। এর মধ্যে জেমি ওভারটনের লেগ বিফোর আউট ছিল দুর্ভাগ্যজনক। হকাইতে দেখা গেছে বল লেগ স্ট্যাম্পের বাইরের দিকে ছোঁয়া লেগেছে, কিন্তু সেই বিতর্কিত আম্পায়ার্স কল যা ভারতের অনুকূলে দিয়েছেন কুমার ধর্মসেনা। নিজেদের তৈরি আইন ইংল্যান্ড দলকে সহ্য করা ছাড়া উপায় ছিল না। প্রথম ইনিংসে 4 উইকেটের সাথে দ্বিতীয় ইনিংসে 5 উইকেট। ম্যান অব দ্য ম্যাচ সিরাজ। আগের দিন হ্যারি ব্রুকের ক্যাচ ছক্কা বানিয়ে খলনায়ক হয়ে উঠেছিলেন সেই সিরাজই ওভাল টেস্টে ভারতের ম্যাচ উইনার। 5 টেস্টে সর্বোচ্চ 754 রান করে ভারতের সিরিজ সেরা হয়েছেন অধিনায়ক শুভমান গিল এবং ইংল্যান্ডের পক্ষে হ্যারি ব্রুক। মোহাম্মদ সিরাজ ওভাল টেস্টে ভারতের জয়ের মহানায়ক। ইংল্যান্ডের শেষ ব্যাটসম্যান গাস অ্যাটকিন্সের উইকেট উড়িয়ে দিয়ে ভারতকে অবিশ্বাস্য জয় এনে দেন সিরাজ। অথচ টেস্টের চতুর্থ দিন হ্যারি ব্রুকের ক্যাচ ছক্কা বানিয়ে খলনায়ক হয়ে উঠেছিলেন এই সিরাজ। সেই সিরাজই ওভাল টেস্টে ভারতের ম্যাচ উইনার। দুর্দান্ত বোলিংয়ে ইনিংসে 5 এবং টেস্টে 9 উইকেট নিলেন। সিরিজে সর্বোচ্চ 23 উইকেটও তার। ওভালে স্মরণীয় পারফরমেন্সে জসপ্রীত বুমরার অভাব বুঝতেই দেননি এই সিরাজ দ্য ডেস্ট্রয়ার। ওভাল টেস্টে ভারতের জয়ের নায়ক ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ। শেষ দিনে তার বোলিং তোপেই অবিস্মরণীয় জয় পেয়েছে ভারত। ইংল্যান্ডের প্রথম ইনিংসে 86 রানে 4 উইকেট এবং দ্বিতীয় ইনিংসে দলের খুবই গুরুত্বপূর্ণ সময়ে 104 রানে নিয়েছেন ফাইফার 5 উইকেট। বিশেষ করে শেষ দিনে ইংল্যান্ডের 4 উইকেটের মধ্যে 3টি তুলে নেন সিরাজ দ্য ডেস্ট্রয়ার। ইংল্যান্ডের হাতের মুঠোয় থাকা ম্যাচটিতে ভারতকে স্মরণীয় জয় উপহার দিয়েছেন। অথচ সিরিজ ড্র করতে ওভালে শেষ টেস্টে ভারতের জয় ছিল গুরুত্বপূর্ণ। তারপর গ্রিন টপ উইকেট দেখে টিম ম্যানেজমেন্ট দলের সেরা স্ট্রাইক ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে শেষ টেস্টে খেলাতে মরিয়াই ছিল, কিন্তু দলের মেডিকেল টিমের নির্দেশে বুমরাকে শেষ পর্যন্ত বিশ্রাম দিতে বাধ্য হয়েছেন কোচ গৌতম গম্ভীর। তাতে ওভালে সিমিং উইকেটে মোহাম্মদ সিরাজের উপর চাপটা একটু বেশিই ছিল। বুমরা না থাকায় ভারতীয় মিডিয়াও হতাশ ছিল, কিন্তু দলের এই কঠিন সময়ে মোটেও হতাশ করেননি হায়দরাবাদ ও আইপিএলে গুজরাট টাইটান্সের এই ফাস্ট বোলার। 2 ইনিংসেই দারুণ বোলিং করে দলের বড় প্রত্যাশার চাপ পূরণ করেছেন। লর্ডসে ব্যাটসম্যান হিসেবে 30 বল লড়াই করেও ভারতকে জয় এনে দিতে পারেননি সিরাজ। যদিও ওভালে বল হাতে জ্বলে উঠলেন, ভারতকে এনে দিলেন অসাধারণ এক জয়। এমন সাফল্যের পর প্রশংসায় ভাসছেন সিরাজ। জো রুট তাকে সত্যিকারের যোদ্ধা এবং অধিনায়ক শুভমান গিল তার ফাস্ট বোলারকে সত্যিকারের চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করেছেন। এর আগে বুমরাকে ছাড়াই এজবাস্টনের টেস্টে দারুণ বোলিং করে দলকে জিতিয়েছিলেন। সিরিজে সর্বোচ্চ 23 উইকেট নিয়ে প্রমাণ করেছেন ভারতীয় ফাস্ট বোলিংয়ের দায়িত্ব নিতে প্রস্তুত সিরাজ দ্য ডেস্ট্রয়ার।
বাংলাদেশ নারী ফুটবলে আরেকটি এসিড টেস্ট। এবার মিশন লাওস এএফসি অনূর্ধ্ব-20 ফুটবল শুরু হচ্ছে 6 আগস্ট থেকে। সেখানে স্বাগতিক লাওস ছাড়াও শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে হবে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে না পারলেও বাছাই পর্বে 8 গ্রুপের সেরা 3 রানার্স আপ দল সুযোগ পাবে চূড়ান্ত পর্বে। তাই এইচ গ্রুপে লাওস ও পূর্ব তিমুরের বিপক্ষে বড় জয়ের বিকল্প নেই বাংলাদেশের মেয়েদের। আগামী 6 থেকে 10 আগস্ট লাওসে হবে এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবল বাছাইয়ে এইচ গ্রুপের খেলা। ভিয়েন্তিনে অনুশীলন ক্যাম্পে বাংলাদেশ দলকে প্রস্তুত করছেন কোচ পিটার বাটলার। শনিবার লাওসে পৌঁছে ব্রিটিশ কোচের রুটিন মাফিক ভোরের আলোয় দুদিন কঠোর অনুশীলন করেছে আফিদা সাগরিকারা। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সেই অনুপ্রেরণায় এএফসির বাছাই পর্বেও সেরা সাফল্য অর্জনের লক্ষ্য তাদের। গ্রুপে বাংলাদেশকে খেলতে হবে স্বাগতিক লাওস, তিমুর লেস্তে ও শক্তিশালী দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ধাপে ধাপে প্রতি ম্যাচে তাদের বিপক্ষে ভালো খেলার চ্যালেঞ্জ লাল সবুজের মেয়েদের। অনুশীলনে রক্ষণ ও আক্রমণ ভাগের অ্যাপ্রোচে জোর দিচ্ছেন কোচ। ডিফেন্ডিং এবং অ্যাটাকিং এর অ্যাপ্রোচটা নিয়ে, ডিফেন্ডিং এর সময় কিভাবে কি করা যায়, কতটুকু টাইট থাকা যায় অপোনেন্টের অ্যাটাকারদের কাছাকাছি থাকা যায়, এবং অ্যাটাকিংয়ের সময় আমরা কীভাবে স্প্লিট করব, এইসব নিয়েই কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ মেয়েরা ভালো কাজ করেছে এবং আমরা সবাই হ্যাপি মেয়েদের পারফরমেন্স। বুধবার সন্ধ্যায় লাওসের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে বিকালে হবে দক্ষিণ কোরিয়া ও তিমুর লেস্তের ম্যাচ। প্রতিপক্ষের খেলার ধরন দেখে ঠিক করা হবে বাংলাদেশ দলের পরিকল্পনা। আসলে আমরা ম্যাচ বাই ম্যাচ টার্গেট করছি, ওই হিসেবে প্রথম ম্যাচটা তো খুবই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ আমরা ভালোভাবে জয় নিয়ে মাঠ ছাড়তে চাচ্ছি, যেটা আসলে আমাদেরকে পরবর্তী রাউন্ডে যেতে সাহায্য করবে। আমাদের টার্গেট তো আসলে আমরা চূড়ান্ত পর্বে খেলবো। এখন আমরা ম্যাচ বাই ম্যাচ এগুচ্ছি। সামনে আমাদের প্রথম ম্যাচের পরে আমরা আসলে এরই মধ্যে আমাদের অপোনেন্ট দুই টিমেরই খেলা হয়ে যাবে। আমরা আরও অ্যানালাইসিস করার সুযোগ পাবো, ওইটা নিয়ে কাজ করার সুযোগ পাবো। 8 গ্রুপের বাছাই পর্বে লড়বে 33টি দেশ। প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা 3 রানার্স আপ দল খেলবে আগামী বছর থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। প্রথমবার অনূর্ধ্ব-21 বিশ্বকাপ হকিতে খেলবে বাংলাদেশ। সেই লক্ষ্যে প্রস্তুতিতে বড় পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের। বিশ্বকাপে ভালো করতে ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যানকে 4 মাসের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। সাথে পাকিস্তানের 4টি এবং জার্মানি ও নেদারল্যান্ডস সহ আরও 6টি প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা আছে বাংলাদেশের। যদিও বিশ্বকাপে বাংলাদেশকে যে লড়তে হবে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার মতো দলের বিপক্ষে, যারা বিশ্বকাপে অংশ নেবে শিরোপা জিততে। কিন্তু মাঠের লড়াইয়ের আগে এখন যুব দলের জন্য 5 কোটি টাকার বাজেট জোগাড় করাই যে বড় চ্যালেঞ্জ ফেডারেশনের। 80 দশকে হকিতে দুর্দান্ত প্রতাপ ছিল বাংলাদেশের। কালের পরিক্রমায় এখন ধুঁকছে একসময়ের জনপ্রিয় খেলাটি। হতাশার অন্ধকারে যুবদের হাত ধরে দেখা মিলেছে আলোর দিশা। প্রথমবার যুব হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ। সে লক্ষ্যে চলছে প্রস্তুতি। যদিও বিশ্ব মঞ্চে লড়াইয়ের জন্য দীর্ঘ অনুশীলন ক্যাম্পের উদ্যোগ সময়মতো নিতে পারেনি ফেডারেশন। আগামী 28 নভেম্বর থেকে 10 ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাই হবে যুব বিশ্বকাপ হকি। বাংলাদেশ যুব দলের নতুন কোচ নেদারল্যান্ডসের সিগফ্রাইড আইকম্যান। তার সাথে 4 মাসের চুক্তি হয়েছে ফেডারেশনের। 1 সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিক দায়িত্ব শুরু হবে আইকম্যানের। ওমান, জাপান, পাকিস্তান সিনিয়র দল সহ অনেক দেশেই কোচিং করিয়েছেন এই ডাচ কোচ। অনূর্ধ্ব-21 বিশ্বকাপে অস্ট্রেলিয়া, ফ্রান্স ও কোরিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়াকু হকি খেলাটাই কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের। আধুনিক হকিতে খেলতে হয় দ্রুততার সাথে, পাসিংয়ের টাইমিংটাও হতে হয় পারফেক্ট। কিন্তু এখানেই সবচেয়ে বড় দুর্বলতা বাংলাদেশ দলের। হকি হয়ে গেছে কি, মানে খুব দ্রুততার সাথে খেলতে হয় হকি। এখানে স্লো খেলার কোনো অপশন নাই। এখানে পাস, আপনি যে একটা পাস দেবেন, পাস আসতে দিলে জায়গাটা ব্লক হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের প্লেয়ারদের এই জিনিসটা খুবই দুর্বল আমরা, যে আমরা ঠিক সময় মতো পাস দিতে পারি না, এবং টাইমিং অফ দ্য পাস যেটা বলে, পাসের টাইমিং এবং যে যার কাছে পাস দেব, এই দুজনের সমন্বয়ের খুব অভাব হয়। ওই জিনিসটা নিয়ে আমরা কাজ করতেছি এবং বিভিন্ন পাসিং অপশনের যে ড্রিলগুলো আছে সেইগুলোর মাধ্যমে এগুলো উন্নতি ঘটানোর চেষ্টা করতেছি আমরা। হেড কোচ আইকম্যানের চাওয়া খেলোয়াড়দের ফিটনেস আন্তর্জাতিক মানে নিয়ে যাওয়া। সে লক্ষ্যে যুব দলকে নিয়ে ফিটনেস অনুশীলনে ব্যস্ত 2 সহকারী কোচ আশিক ও বিপ্লব। গ্রুপের দলগুলোর ভিডিও দেখে ঠিক করা হবে খেলার কৌশল। এখানে কিন্তু শুধু ইউরোপিয়ান টিম খেলতেছে না, এখানে ল্যাটিন আমেরিকারও টিম আছে, আফ্রিকান টিমগুলোও আছে, এশিয়ান টিমগুলোও আছে। তা আমরা এখন বিভিন্ন টিমের
খেলাগুলো কালেক্ট করার চেষ্টা করতেছি, ওখান থেকে ভিডিও বানায় তাদের দেখাবো তাদের অ্যাটাকিং প্যাটার্ন কী, হ্যাঁ ডিফেন্সিভ প্যাটার্ন কী, হ্যাঁ তাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট কী আছে, পেনাল্টি কর্নার কীভাবে মারে, কীভাবে ডিফেন্স করে, সেইগুলোর উপরে বেস করে আমরা আমাদের প্ল্যানিং তৈরি করব। হোপফুলি বাংলাদেশ হতাশ করবে না। 2024 সালে অনূর্ধ্ব-18 এইচএফ কাপ হকিতে কোচ আশিকুজ্জামানের হাত ধরে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। তৈরি হয় যুব বিশ্বকাপে খেলার পথ। এরপর জুনিয়র এশিয়া কাপের সাফল্যে নিশ্চিত হয় বিশ্বকাপের টিকিট। 2024 সালে সিঙ্গাপুরে যে এইচএফ কাপ অনুষ্ঠিত হয়েছিল সেটার হেড কোচ আমি ছিলাম এবং সেটাই বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল এবং ওয়ার্ল্ড কাপ খেলার প্রাথমিক স্টেজটা ছিল সেটাই। হ্যাঁ ওইখানে একটা ছিল যে সেমিফাইনাল পর্যন্ত যারা খেলবে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে, এরকম একটা ছিল। তা বাংলাদেশ যেহেতু চ্যাম্পিয়ন হয়েছিল সেহেতু বাংলাদেশের স্কোপ হয়ে গেছে। পরবর্তীতে হলো যে এইচএফ জানালো যে এখানে এশিয়া কাপে পার্টিসিপেট করতে হবে এবং এখান থেকে 7টা টিম যাবে। হ্যাঁ সেখানে ইন্ডিয়া তো হোস্ট, ইন্ডিয়া ওখানে কিন্তু যায়নি। হ্যাঁ তো সেহেতু আর একটা টিম ইনক্লুড হয়েছে, নতুন আর একটা টিম। তো এইটা হলো প্রসেস ছিল। বিশ্বকাপ প্রস্তুতিতে সেপ্টেম্বরে পাকিস্তানি 4টি ও অক্টোবরে জার্মানি ও নেদারল্যান্ডসে 6টি প্রস্তুতি ম্যাচের চেষ্টা করছে হকি ফেডারেশন। যুব দলের জন্য বাজেট 5 কোটি টাকা জোগাড় করাই এখন চ্যালেঞ্জ ফেডারেশনের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। পেনাল্টি কিলার। ফুটবল ইতিহাসে পেনাল্টি ঠেকিয়ে যিনি কিংবদন্তিতে পরিণত হয়েছেন সেই আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে মনে আছে নিশ্চয়ই আপনাদের। পেনাল্টি স্পটে প্রতিপক্ষে খেলোয়াড়ের জন্য যিনি মূর্তিমান আতঙ্ক। কিন্তু অ্যাস্টন ভিলা ছেড়ে মার্তিনেজের গন্তব্য এবার কোথায়? ম্যান ইউনাইটেড না সৌদি প্রো লিগ? তবে বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষককে পেতে ইউরোপ সেরা পিএসজি যে মাঠে নামছে, শেষ পর্যন্ত মার্তিনেজকে পেতে পিএসজির কাতারের পেট্রোডলারের না জয় হয় আবার। প্রিয় দর্শক, এই ছিল আজকের স্পোর্টস বুলেটিনে। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।